আজকে রিধিদের বাসায় রিধিকে দেখতে এসেছে ছেলেপক্ষ। ছেলেটা আর কেউ নয়, ছেলেটা হচ্ছে রিধির ফুফাতো ভাই রাহাত। কিন্তু রিধি এই বিয়েটা করতে চাচ্ছে না, কারণ রিধি রাহাতকে মোটেই পছন্দ করে না। ছোটবেলায় একবার রাহাত রিধির হাত ভেঙে দিয়েছিল। এরপর থেকে রিধি আর তেমন ভাবে কখনো রাহাতের সাথে কথা বলেনি। কলেজে উঠতেই রিধি চলে গেছিল হোস্টেলে, তাই রাহাতেরও কখনো সুযোগ হয়নি রিধির সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া। রিধির কলেজ শেষ হতে হতে রাহাত চাকরিও পেয়ে গেছে। এখন অনার্সে ভর্তি হওয়ার আগেই রিধির ফুপা ফুপু এসেছে রিধির সাথে রাহাতের বিয়ের কথা বলতে। প্রথমে রাহাতও মানা করেছিল, কিন্তু পরে মায়ের কথায় রাজি হয়েছে। রাহাত জানে যে রিধি ওকে বিয়ে করতে রাজি হবে না, তাই রাহাত নিশ্চিন্তেও মনেই রিধিদের বাড়িতে গেল। রাহাত ভেবেছিল রিধি বিয়ের জন্য না করে দেবে, রাহাত মামার বাড়ি খেয়ে দিয়ে চলে আসবে, কিন্তু তা হলো না। উল্টো রিধির মা রাহাতের কাছে এসে বলল রিধিকে বোঝাতে, ওদের পরিবারের সবাই চায় যেন রাহাতের সাথেই রিধির বিয়ে হয়। আস্তে আস্তে সবাই মিলে যখন রাহাতকে বিয়ের জন্য বোঝানো শুরু করলো, তখন রাহাত আর এক সময় সহ্য করতে না পেরে রাজি হয়ে গেল, আর সবাইকে কথা দিল যে ও রিধিকেও বিয়েতে রাজি করাবে। রাহাতরা বাসায় আসার কিছুক্ষণ পর রিধি ওদের জন্য চা নিয়ে আসলো। এসে সবাইকে চা দিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। একটু পর রাহাতকে বলল, রাহাত ভাইয়া, একটু আমার রুমে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর রুমে? আচ্ছা চল। তারপর রিধি আর রাহাত গেল রিধির রুমে। সবাই বেশ আগ্রহ নিয়েই বাইরে অপেক্ষা করতে লাগলো। রিধির ছোট বোন রিমি আবার রিধির রুমের বাইরে বারবার আড়ি পাচ্ছিল। তো রুমে গিয়ে রিধি রাহাতকে বলল, দেখো ভাইয়া, আমি ছোট থেকেই তোমাকে ভাইয়ের নজরে দেখেছি, তাই এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটাই ভালো হবে যদি তুমি বাইরে গিয়ে সবাইকে বলো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি নও। কিন্তু এখন তো আর সেই উপায় নেই রিধি। আমি তো অলরেডি বাবা মাকে বলে এসেছি যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ওকে ফাইন, আমি নিজেই বলে দিচ্ছি তাহলে। দাঁড়া রিধি, বিয়েটা ভাঙার আগে তুই আমাকে আগে এটা বল যে কেন তুই বিয়েটা ভাঙতে চাস, কি কারণ? কারণ কিছুই না, তোমাকে আমার ভালো লাগে না, ব্যাস। এর চেয়ে বড় কারণ লাগে নাকি আরো? আজকে ভালো না, বিয়ের পর আস্তে আস্তে ভালো লেগে যাবে। এটা কোন ধরনের কথা হলো যে বিয়ের পর ভালো লেগে যাবে? বিয়ের পর তোমার প্রতি ভালো লাগা সৃষ্টি হতে হতেই আমার দিন পার হয়ে যাবে, তখন তো তোমার কিছুই হবে না, তো আমার কাছে তো লাইফটা বোরিং হয়ে উঠবে। একদমই না, আমি মোটেই বোরিং পারসন না। আমি অবশ্যই তোকে যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করব, আর আমার প্রতি তোর ভালো লাগা সৃষ্টি করব। সেই ভালো লাগা তৈরি হতে হতে যদি আমাদের প্রেমের বয়সটাই শেষ হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? হবে না, কথা দিলাম তোকে। তবুও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা সত্যি করে বলতো, আমাকে ভালো লাগে না এটাই কি আসল কারণ, নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? হোয়াট? আমি একদম পিওর সিঙ্গেল মেয়ে, বুঝেছো? এসব প্রেম প্রেমের চক্কর আমার নেই। তাহলে আমাকে বিয়ে করতে অসুবিধে কোথায়? উফ, আই ক্যান নট এক্সপ্লেইন ইট। তোমাকে ভালো লাগে না আমার। কেন ভালো লাগে না? হোয়াই? কারণটা কি? কাউকে ভালো লাগারও একটা কারণ লাগে, আর কাউকে ভালো না লাগারও একটা কারণ লাগে রেখে। তুই আমাকে সেই কারণটা বল, তাহলে আমি বিয়ে ক্যান্সেল করে দেব। কারণ ছোটবেলায় তুমি আমার হাত ভেঙে দিয়েছিলে, আর তারপর থেকে যে আমি তোমার সাথে ঠিক মতো কথা বলি না, এটা তুমি কোনোদিন খেয়াল অবধি করনি। মানে কতটা কেয়ারলেস তুমি। আমি এমন কেয়ারলেস মানুষকে বিয়ে করতে পারবো না। এটা কোনো যুক্তির কারণ হলো? দেখ, তখন আমরা দুজনেই ছোট ছিলাম, আর এখন দুজনেই বড় হয়েছি, তাই আগের কথা ধরে এখন বসে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না। আমি এসব জানি না। আমি গিয়ে বলছি যে আমরা দুজন দুজনকে বিয়ে করতে পারবো না। দিস ইজ নট ফেয়ার রেধি। তুই যদি আমাকে বিয়ে না করার কোনো যুক্তিযত কারণ দিতে পারতি, তাহলে আমি নিজেই বিয়েটা ভাঙতাম। কিন্তু এখন তুই আমাকে যেই কারণ দেখালি সেটা আমার কাছে যুক্তিযত মনে হলো না, তাই আমি এই বিয়ে ভাঙতে দেব না। আমি যখন বলেছি বিয়ে হবে না, তার মানে বিয়ে হবে না। বিয়েটা হচ্ছে রেধি,
আমার মুখের উপর কথা বলবি না, এটা আমি একদম পছন্দ করি না। বলেই চলে গেল রাহাত। রিধি এদিকে রাগে ফুসতে ফুসতে বসে পড়ল বিছানায়। রিধি একা মনেই ভাবতে লাগলো, এত করে বোঝানোর পরও রাহাত বুঝলো না। সব সময় যে অন্য একজনকে পছন্দ করলেই মানুষ বিয়েতে অসম্মতি জানায় তা তো নয়। যাকে বিয়ে করবে তাকে পছন্দ করারও তো একটা ব্যাপার আছে নাকি? যদি আমার রাহাতকে ভালোই না লাগে তাহলে তাকে বিয়ে করে লাভটা কি আমার? আমি তো সুখীই হতে পারবো না। তবে রাহাতের ভাবনা পুরো উল্টো। রাহাত যতটুকু জানে রীতি ভালো একটা মেয়ে, যথেষ্ট সুন্দর দেখতে, শিক্ষিত মেয়ে, কাজের বেলায়ও বেশ চটপটে। বিয়ের জন্য একটা মেয়ের এর চেয়ে বেশি আবার কি লাগে? রাহাত ভাবছিল, যদি রিধি অন্য কাউকে ভালোবেসে না থাকে তাহলে বিয়ের পর তো রিধি আস্তে আস্তে আমাকে পছন্দ করেই ফেলবে, সেটা কোনো ব্যাপার না। তাই এখন এত প্যারা নেওয়ার চেয়ে বিয়েটা আগে করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। এসব ভেবে রাহাত ওর বাবা মায়ের কাছে গিয়ে বলল যে রিধি আর রাহাত দুজনেই এই বিয়েতে রাজি। রাহাত স্পেশালি বিয়েটা একটু তাড়াতাড়ি শেষ করার কথা বলল, যেহেতু ওর ছুটি কম, মাত্র 10 দিনের ছুটি, তার মধ্যে 2 দিন চলে গেছে। তাই রাহাত চাচ্ছে যেন এই বিয়ের ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হয়। তারপর ছুটি শেষ হলে রাহাত রিধিকে নিয়ে ঢাকা চলে যাবে। রিধি যদি আরো পড়তে চায় তাহলে ওখানে গিয়ে ভর্তি করে দেবে, আর না পড়লে তো নাই। সবাই মিলে 4 দিন পর ওদের বিয়ে ঠিক করলো। রিধিও এই খবর শুনলো, কিন্তু এখন যদি না করে তাহলে আবার অন্য ছেলের সাথে বিয়ে দেবে। মোট কথা ওরা এখন রিধির বিয়ে দিয়েই ছাড়বে। সেই ছেলে যদি রাহাতের চেয়েও বেশি ডিস্টার্বিং হয় তখন কি করবে রিধি? নাই, মামার চেয়ে কানা মামাই ভালো। তাই রিধিও শেষে মেনে নিল। বিয়ের দিন রাহাত সহ সবাই খুব খুশি ছিল, শুধু রিধি তেমন খুশি ছিল না, কারণ এখনো সে রাহাতকে মন থেকে মেনে নিতে পারেনি। তো আস্তে আস্তে বিয়ের শপিং, কার্ড বিলি করা, গায়ে হলুদ, বিয়ে সব হয়ে গেল। বাসর ঘরে ঢুকে রাহাত দেখলো রিধি রাহাতের জন্য অপেক্ষা না করেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। বাসর রাতে আর বেড়াল মারা হলো না রাহাতের, তাই রাহাত আর রিধির ঘুম না ভাঙিয়ে নিজেও রিধির পাশে শুয়ে মন খারাপ করে ঘুমিয়ে গেল। পরের দিন ঝাঁকে ঝাঁকে আত্মীয়রা আসলো নতুন বউ দেখতে। এত মানুষের মাঝে রিধি বারবার যেতে যেতে ক্লান্ত। নিজেকে এখন চিড়িয়াখানার জন্তু মনে হচ্ছে রিধির। এদিকে খিদে পেট চোচো করছে, এজন্য একটু ফাঁক পেতেই রিধি ঘরে এসে মাথার ঘুমটাটা খুলে সোফায় বসে পড়ল। এত লোকজন এসেছে যে রিধির মাথা এখন ঝিমঝিম করছে। একটু পর দরজা খোলার আওয়াজ পেয়ে রিধি তাড়াতাড়ি আঁচল ঠিক করে নিল। দেখলো রাহাত এসেছে ওর জন্য খাবার নিয়ে। রিধি রাহাতকে দেখেও না দেখার ভান করলো, কিন্তু রাহাত রিধির সামনে চেয়ার নিয়ে বসে পড়ল আর ভাত মাখা রিধির মুখের সামনে ধরলো। রিধি খাচ্ছে না দেখে রাহাত বলল, আমার এক হাতে ভাত আর এক হাতে ভাতের থালা, আর ভাতটাও যথেষ্ট গরম। এখন তুই যদি এদিকে না ঘুরিস আমি খাওয়াবো কি করে? খাওয়াতে হবে না, এখানে রাখো, আমি খেয়ে নিব। সব সময় 2 লাইন বেশি বুঝবি না, আমার ভালো লাগে না একদম। বললাম তো রাখো এখানে, আমি খেয়ে নিব পরে। জোর করছো কেন? রিধি, সকাল থেকে 1000টা কাজ ছিল, এখন আবার তুই শুরু করিস না প্লিজ। তো আমি কি করলাম তোমাকে? আমি কি একবারও বলেছি যে এই কাজ করো ওই কাজ করো? উল্টে তোমার যত আত্মীয় আছে সব এসেছে আমাকে দেখতে। বাপরে বাপ, আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি? যেন মনে হচ্ছে টিকিট কেটে আমাকে দেখতে এসেছে। এত বিরক্ত হওয়ার কি আছে? নতুন বউ তো সবাই একটু একটু দেখতে আসেই। নে, আগে মুখে ভাত নে, তারপর বকবক কর, আমি শুনছি। একজন এসে বলছে, মা একটু উঠো তো দেখি তুমি কতটুকু লম্বা, আমাদের রাহাতের কাঁধ পর্যন্ত হবে কিনা। আবার একজন এসে বলছে, গায়ের রং তো মনে হচ্ছে বেশ চাপা, বলে মেকআপ করেছো বুঝি। আবার একজন এসে বলছে, দেখতে তো ভালোই, কে জানে ব্যবহার কেমন। মামাতো বোন বিয়ে করে এনেছে, কেমন আর হবে, প্রেমের বিয়ে মনে হয়। সবাই একটু আধটু বলবেই, তাতে রাগ করার কিছু নেই। একটু আধটু বললে হতো, কিন্তু ওরা একদম বেশি বেশি বলছে তোমার আমার নাকি প্রেমের বিয়ে। কেমনটা লাগে বলো? তো কি হয়েছে? ওরা এসব বলেছে বলে কি তাতে আমাদের গায়ে ফোসকা পড়ে গেছে? পড়েনি তো, তাই না? তাই এত কথা বলারও দরকার নেই। যে যা বলে জাস্ট শুনবি, কিছু বলার দরকার নেই।
সবাই খালি নতুন বউকে জাজ করা নিয়ে ব্যস্ত। এদিকে যে নতুন বউয়ের পেটে সকাল থেকে এক কাপ চা ছাড়া কিচ্ছু পড়েনি, সেই বেলায় কারো কোনো খেয়াল নেই। সেই খেয়াল রাখার জন্য আমি আছি। কখন ভাত নিয়ে এসেছি আমি? হ্যাঁ, তখন থেকে তুই খালি বক বক করছিস। এবার কি তুই খাবি নাকি আমি খেয়ে নেব? আমিও কিন্তু সকাল থেকে এক কাপ চা ছাড়া আর কিচ্ছু খাইনি। আচ্ছা দাও, এখন খিদে পেয়েছি বলে তোমার হাতে খেলাম, নয়তো খেতাম না। তাই এটাকে আবার প্রেম ভেবে ভুল করো না যেন। ভুল করার মানুষ আমি না। যখন প্রেম হবে তখন তুই নিজেও টের পাবি না। এসব বলতে বলতে রাহাত রিদিকে খাইয়ে দিল, তারপর নিজেও নিচে গিয়ে খেয়ে নিল। সেদিন সারাদিন এভাবেই আত্মীয় স্বজনের মধ্যেই কেটে গেল। পরের দিন ছিল ওদের বউ ভাত। ওরা দুজনেই সেদিন রিদিদের বাসায় গেল, কিন্তু রিদি তেমন উৎসাহ দেখালো না। সবাই ভাবলো রিদি হয়তো এখন রাহাতকে ভালোবেসে ফেলেছে আর ওই বাড়িতে কমফোর্টেবল হয়ে গেছে, তাই এখানে এসে তেমন রেসপন্স করছে না। কিন্তু আসলে তো রিদি ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার কারণে ওর বাবা মায়ের উপর রেগেছিল। বউ ভাতে এসে বেশি দিন থাকলো না। রাহাত বুঝতে পারছিল যে এখানে থাকলে রিদির বাবা মায়ের প্রতি রিদির রাগটা বাড়বে, তাই অফিসের দোহাই দিয়ে রাহাত পরের দিনই বাসায় চলে আসলো। এবার বাসায় এসে দেখলো আত্মীয় স্বজনের ভিড় কিছুটা কমেছে। তারপর রাহাত ওর বাবা মাকে বলল যে কালকেই ও ঢাকা ফিরবে আর রিধিও ওর সাথেই ঢাকা যাবে। রাহাতের বাবা মা আপত্তি করলো না। রাহাত ঘরে এসে রিদিকে বলল, রিধি, তোর জামা কাপড় গুছিয়ে নে, আমরা কালকেই ঢাকা যাচ্ছি। এত তাড়াতাড়ি কেন? তুমি না বলেছিলে আরো পরে যাবে? এত সময় নেই এখন। পরশুদিন থেকেই আমার অফিস আছে, তাই কালকেই গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে আর অফিসের কাজের দিকেও একটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে আমার বাসায় পরার জন্য শুধু শাড়ি আছে। হ্যাঁ, তো শাড়ি নে। কিন্তু আমি তো সালোয়ার কামিজ পরে অভ্যস্ত। ঢাকা গিয়ে যতগুলো লাগে কিনে নিস, ওখানে কেউ তোকে আঁচ করতে আসবে না। ওকে? ইচ্ছে হলে সালোয়ার কামিজ পরবি, আবার ইচ্ছে হলে আমার টি শার্ট গায়ে দিয়ে থাকবি। আমি ইউটিউবে দেখেছি মেয়েরা নাকি স্বামীর পরনের কাপড় পরতে বেশি কমফোর্টেবল ফিল করে। মেয়েরা স্বামীর কাপড় পরে তখনই কমফোর্টেবল ফিল করে যখন সে তার স্বামীকে ভালোবাসে, কিন্তু আমি তো তোমায় ভালোই বাসি না। জানি আমি সেটা, বারবার আমাকে মনে করিয়ে দিতে হবে না। জামা কাপড় গুছিয়ে নে। এই কথা বলে রাহাত মন খারাপ করে চলে গেল। ইদানিং রিদির কথা রাহাত বেশ কষ্ট পাচ্ছে। পরের দিন রিদি আর রাহাত ঢাকার উদ্দেশ্যে বের হলো। বাসায় গিয়ে রাহাত রিদিকে বাড়িঘর পরিষ্কার করতে অনেক হেল্প করলো। রাতে রাহাত যখন রিদির পাশে শুতে গেল তখন রিদি বলল, এতদিন বাসায় ছিলাম বলে কিছু বলিনি, কারণ আমি কিছু বললে বা চিল্লালে সবাই কি ভাববে। কিন্তু এখন তো আর বাসায় নেই, তাই এখন থেকে তুমি আমার সাথে বিছানায় শোবে না, সোফায় শুবে তুমি। ঢং দেখানোর আর জায়গা পাস না, তাই না? কালকে সকাল 10টায় আমার ডিউটি আছে। আজকে সারাদিন এত ট্রাভেল করলাম, এত কাজ করলাম, আর আমি গিয়ে এখন সোফায় ঘুমাবো, তাই না? তা নয়তো কি, হয় তুমি যাবে নয়তো আমি যাব। আমি এসব ঢং করতে পারবো না। তোর এত ইচ্ছা হয় তাহলে তুই যা, আমার কালকে ডিউটি আছে। আমি ঘুমালাম, গুড নাইট। রাহাতের কথা শুনে রিধি বিরক্ত হয়েই নিজেই চলে গেল সোফায়। বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। এদিকে রাহাত ঘুমিয়ে শেষ। রাত 2টার দিকে রিধি উঠে গিয়ে রাহাতকে চেক করলো যে রাহাত ঘুমিয়েছে কিনা। রাহাতের চোখের সামনে বেশ কয়েকবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো রাহাত জেগে আছে কিনা। দেখলো রাহাত ঘুমিয়ে গেছে, তাই আস্তে আস্তে সুর করে বিছানায় গিয়ে রাহাতের পাশে শুয়ে পড়লো। ইদানিং রাহাতের গায়ে হাত রাখা ছাড়া রিদির ঘুম হচ্ছে না, তাই আজকেও রাহাতের পেটে হাত রেখে রিদি ঘুমিয়ে গেল। রাহাতও ঘুমের ঘোরে রিদিকে জড়িয়ে ধরলো। সকালে রাহাতের ঘুম আগে ভাঙলো। রাহাত উঠে দেখলো রিদি ওর পাশেই উল্টো পাল্টা হয়ে শুয়ে আছে। প্রতিদিনের মতো আজকেও রাহাত রিদির কাপড় ঠিক করে দিয়ে বিছানা থেকে উঠে চলে গেল। যাওয়ার সময় অনলাইনে খাবার অর্ডার করে দিয়ে রিদির পাশে একটা চিরকুট লিখে দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। দরজা লাগানোর সময় হঠাৎ খেয়াল করলো রাহাত ওর রুমালটা নিয়ে আসেনি, তাই আবার ওর রুমে গেল। রিদি যে সাইডে শুয়েছে সেই সাইডের ড্রয়ারে রুমাল রাখা আছে, তাই রাহাত গিয়ে রুমালটা নিয়ে আসলো। আসার সময় একবার রিদির ঘুমন্ত মুখটার দিকে তাকালো।
হঠাৎ করে হৃদির মুখটা রাহাতের কাছে এত মায়াবী লাগলো যে রাহাত আর থাকতে না পেরে হৃদির গায়ে একটা ছোট্ট কিস করে দিল। এতে রিধি একটু নড়েচড়ে উঠতেই রাহাত তাড়াতাড়ি চলে গেল। সন্ধ্যা 7টায় অফিস শেষ করে এসে রাহাত দেখলো রিধি রেডি হয়ে বসে আছে। রাহাত রিধিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন রেডি হয়ে বসে আছিস কেন? কেন আবার, তোমার কি কিছুই মনে নেই? কি মনে থাকবে? সালোয়ার কামিজ কিনতে যাওয়ার কথা ছিল না আমাদের? তাই বলে এখন 7টার উপরে বাজে, এখন গেলে আসবো কখন? দরকার পড়লে কালকে সকালে আসবো, তুমি এক্ষুনি চলো আমার সাথে। আরে দাঁড়া, অন্তপক্ষে আমাকে একবার ওয়াশরুম যাওয়ার তো সুযোগ দে নাকি। 1 নাম্বার তো সেরে আসি আমি। ইস, ছি ছি, তোমার অফিসে কি টয়লেট নেই? ওখানে 1 নাম্বার সেরে আসতে পারোনি? এখন তাড়াতাড়ি যাও আগে। তুই দাঁড়া এখানে, আমি আসছি রুম থেকে, টাকা নিয়ে আসি। তারপর রাহাত রুমে গেল। কিছুক্ষণ পর হাতে টাকা নিয়ে বাইরে আসলো। তারপর ওরা দুজন মিলে মার্কেটে গেল। বেশ অনেক কিছু কেনাকাটা করলো ওরা। আসার সময় ফুচকা খেয়ে হাতে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় আসলো। তারপর বাসায় গিয়ে রিধি দুপুরের খাবার গরম করে রান্নাঘরে গেল। এমন সময় রাহাতও রান্নাঘরে গেল ঠান্ডা পানির বোতল বের করার জন্য। সেখানে রিধিকে দেখে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিধিকে দেখতে থাকলো রাহাত। হঠাৎ রিধির হাতে গরম সেকা লাগাতে রাহাত তাড়াতাড়ি রিধির দিকে গেল। রাহাত দেখলো রিধির আঙ্গুল বেশ কিছুটা পুড়ে গেছে। তাই রাহাত রিধির আঙ্গুলে পানি দিয়ে দিতে ধরলে রিধি তৎক্ষণাৎ রাহাতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আর বলল, এত আলগা পিরিত দেখানো ভালো লাগে না আমার, যাও নিজের কাজ করো। তোর হাত পড়ে গেছে আর আমি তোর কাছে এলাম তোকে সাহায্য করতে, এটা আলগা পিরিত হলো কিভাবে? এত কথা বলতে ইচ্ছুক নই, যাও তুমি এখান থেকে। রিধির কথা শুনে রাহাত চলে গেল সেখান থেকে। একটু পর আবারও হাতে করে মলম নিয়ে এসে রিধির কাছে দিয়ে বলল, এই যে নে মলমটা, নিজে নিজেই লাগিয়ে নে, তাও লাগা, দেখ কতখানি পড়ে গেছে। আঙুল আমার আর চিন্তা তোমার, বেশি পিরিত, সরে যাও এখান থেকে। আরে তুই মলমটা আমার গায়ে ছুঁড়ে মারলি কেন? কারণ এটার কোনো দরকার আমার নেই, মলম তুমিই মাখো। এই বলে রিধি নিজেই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাহাত আর কিছুই বলল না। রিধি খেয়ে দিয়ে শুয়ে পড়ল আজকে। একটু পর রাহাত গিয়ে দেখলো রিধির হাতে পোড়ার দাগ হয়ে গেছে, তবুও জেদ করে মলমটা লাগায়নি। তাই রাহাত ঘুমন্ত রিধির হাতে নিজে মলম লাগিয়ে দিল আর ব্যান্ডেজও করে দিল। তারপর নিজেও কি শুয়ে পড়ল। পরের দিন সকালে আবারও খাবার অর্ডার করে দিয়ে নিজে থেকে উঠে অফিসে চলে গেল। রিধি ঘুম থেকে উঠে দেখলো ওর হাতে ব্যান্ডেজ আর কালকের মতো আজকেও ওর পাশে একটা চিরকুট। রাহাতের এত যত্ন নেওয়া দেখে রিধি সত্যিই এখন রাহাতের প্রেমে পড়ে যাচ্ছে। আজকে গোসল করে রিধি রাহাতের টি শার্ট পরলো। সন্ধ্যায় রাহাত বাসায় ফিরে দেখলো রিধি ওর টি শার্ট পরে আছে। রাহাত রিধিকে দেখে বলল, কি ব্যাপার, তুই আমার টি শার্ট পরেছিস যে? তুই না বলেছিলি মেয়েরা তখনই স্বামীর পোশাক পরে যখন মেয়েটা তার স্বামীকে ভালোবাসে? বলেছিলাম তো। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে তুই কেন পরেছিস? এত কথার দরকার কি? এই নাও গামছা, গোসল করে আসো, আমি খাবার দিচ্ছি। বাবা, আজকে এত যত্ন, ভালো ভালো। দাও তোমার ব্যাগটা দাও, আমি ঘরে রেখে আসি। এই বলে রিধি রাহাতের ব্যাগ নিয়ে ঘরে গেল আর রাহাত ইয়েস বলে মৃদু চিৎকার করে উঠল। অবশেষে রিধি রাহাতের প্রেমে পড়েছে। আজকে ওরা দুজন একসাথে খেলো। খাওয়া শেষে রাহাত যখন শুতে গেল তখন রিধি এসে রাহাতকে জড়িয়ে ধরল। আর রাহাত বলল, কি হয়েছে, আজকে সোফায় যাবি না? সোফায় যাবার মুড নেই আজকে। ভালো, তাহলে কি আমি যাব? কেন স্লিপ টুগেদার টুডে? আজকে কি আমরা একসাথে শুতে পারি প্লিজ? আমার তো কোনো অসুবিধা নেই, অসুবিধা তো তোর। আজকে তো আমি বলছি নাকি। ঠিক আছে, আজকে তাহলে আমরা একসাথেই শোবো। তারপর রাহাত আর রিধি শুয়ে পড়ল। একটুর মধ্যেই রিধি রাহাতের একদম কাছাকাছি এসে শুয়ে পড়ল। তারপর রাহাতের উন্মুক্ত বুকে বারবার চুমু খেতে লাগলো।
রিধির এমন কাণ্ড দেখে রাহাত অধৈর্য হয়ে বলল, রিধি, এরকম করলে কিন্তু পরে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। প্লিজ, যদি ইন্টিমেট হতে না চাস তাহলে এভাবে আমার কাছে আসিস না। আমি কি একবারও বলেছি যে আমরা ইন্টিমেট হব না? আজকে তোমাকে আমার ভালোবাসা দিয়ে পাগল করতে চাই। রিধি, আমি কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারছি না। এবার কিন্তু আমার হাত পা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেতে দাও, আর নিজেকে আটকে রেখো না। আজকে আমাকে আপন করে নাও। এমন ভাবে আহ্বান করে কিন্তু পরে নিজেই বিপদে পড়বি। এটা তোর ফার্স্ট টাইম না? তোমারও নিশ্চয়ই ফার্স্ট টাইম। বেশ ব্যথা পাবে কিন্তু। ভালোবাসা দিয়ে ব্যথাটাকে আড়াল করে ফেলবো। আই ওয়ান্ট টু বি ইন্টিমেট উইথ ইউ। প্লিজ, আর দূরে থেকো না। রিধির এমন মাতাল করা কণ্ঠে এমন আকুল আবেদন আর দূরে ঠেলে দিতে পারল না রাহাত। এক টানে রিধিকে নিজের আরো কাছে নিয়ে আসলো। তারপর রিধি ছোটখাটো দেহটার উপর চড়া হলো রাহাত। এরপর হৃদের কোমল ঠোঁট দুটোতে নিজের ঠোঁট বসিয়ে দিল রাহাত। আজকে যেন আর কোনো বাধাই মানবে না ওরা। আস্তে আস্তে ওরা আরো গভীরে চলে গেল, হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এক সময় হৃদির চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটা দেখতে পেয়ে রাহাত হৃদির চোখে একটা চুমু দিয়ে দিল আর হৃদিকে আরো কাছে টেনে নিল। এভাবেই না হয় ওরা সুখে থাক। আর আপনি যে এতক্ষণ ধরে গল্পটা শুনলেন, লাইক দিয়েছেন? ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।